একটা নোটিফিকেশন দেবে, তার উপরে মামলার পর মামলা করতে হয়। মামলা করে করে নোটিফিকেশন ঠিক করতে হয়, নোটিফিকেশন ঠিক করে লেখার ক্ষমতা নেই। পশ্চিমবঙ্গে টেট নেই, আর পিটিআর রেশিও, পিউপিল টিচার রেশিও, অর্থাৎ ছাত্র এবং শিক্ষকের যে অনুপাত, পশ্চিমবঙ্গের অবস্থা সব থেকে খারাপ। কুণাল ঘোষকে চ্যালেঞ্জ করছি, ওর নেত্রীর ক্ষমতা থাকে আপার প্রাইমারির ওএমআর শিট, যতজন চাকরি পেয়েছে, কোনো স্কুলে স্কুলে চাকরি করছে, তাদের ওএমআর শিট প্রকাশ করে দেখা, ওকে চ্যালেঞ্জ করছে। সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে ক্যাবিনেট, এবং এই ক্যাবিনেট এই ইললিগাল কাজ করার জন্য আমি মনে করি গোটা ক্যাবিনেটের জেলে যাওয়া উচিত। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে শুধুমাত্র রাজ্য সরকার ক্যাবিনেট যুক্ত ছিলেন তা না, আরো কিছু জিনিস যুক্ত ছিল, কারণ সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনটা ইললিগাল কাজ, এবং এই ইললিগালিটি করার জন্য গোটা ক্যাবিনেট জেলে যাবে, ইনক্লুডিং মমতা ব্যানার্জি। আর এবার দেখতে হবে যে ওই মমতা ব্যানার্জিকে এই বুদ্ধিটাকে দিয়েছিল। এরা তো সব কালেক্টর, কিন্তু ডিপোজিট কোথায় হয়েছে সেটাকে আগে খোঁজ করতে হবে। আর এই দুর্নীতি চক্রের মূল মাথা হচ্ছে রাজ্যের মাথায় মমতা ব্যানার্জি। যে কার ঘাড়ে দুটো মাথা আছে যে ওই ভোটার তালিকায় জল ঢোকাবে? সোজা কথায় ও সামনের ভোটে হারতে চলেছে। জল মেশানো ভোটার তালিকার সুবিধা নিয়ে যায় তৃণমূল কংগ্রেস। মরা ব্যক্তির ভোট কে দেয়? তৃণমূল কংগ্রেস। দেখুন, এই রাজ্যে আপার প্রাইমারি বলুন বা প্রাইমারি বলুন, আপার প্রাইমারি সর্বশেষ কবে টেট হয়েছে জানেন? 2015 সালে। আর আজকে কত সাল? 2025 সাল। মানে 10 বছর কেটে গেছে, যেখানে এনসিটিএ টেট কন্ডাক্ট গাইডলাইন বলছে প্রতি বছর অন্ততপক্ষে রাজ্যে একটা টেট হওয়া প্রয়োজন। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই যে ধরুন পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতো এই সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে না, এলিমেন্টারি এডুকেশন দেওয়ার জন্য, ক্লাস 1 টু ক্লাস 8, সেই আনএডেড স্কুলগুলোতেও টেট কোয়ালিফাইড টিচার নেওয়া উচিত। আপনি চলে যান কোন শিক্ষা প্রতিষ্ঠানে, এই আনএডেড স্কুলগুলোর কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এই যে টেট কোয়ালিফাইড টিচার অ্যাপয়েন্টেড হচ্ছে, সেটা একবার খোঁজ নিয়ে দেখুন। সেগুলোকে দেখার মতো কোনো ব্যবস্থা আছে? রাজ্য সরকার কোনো ব্যবস্থা রেখেছে? একটা প্রতিষ্ঠানের নাম করুন, যে এই প্রতিষ্ঠানটি গিয়ে প্রতি বছর গিয়ে দেখে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সঠিক যোগ্যতা মানসম্পন্ন শিক্ষক রয়েছে কি নেই, আছে না নেই। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে এই যে বর্তমানে শিক্ষা দপ্তর চলছে, মানে শিক্ষার জন্য যে রেসপেক্টিভ আইনগুলো রয়েছে, যে নোটিফিকেশনগুলো, একবার পড়ার প্রয়োজন বোধ মনে করে না, এতটাই দুর্দশাগ্রস্ত। একটা নোটিফিকেশন দেবে, তার উপরে মামলার পর মামলা করতে হয়। মামলা করে করে নোটিফিকেশন ঠিক করতে হয়, আর নোটিফিকেশন ঠিক করে লেখার ক্ষমতা নেই। যে 4টে আইন পড়ে একটা ঠিক করে নোটিফিকেশন লিখবো, সেই নোটিফিকেশন মধ্যে লেখার ক্ষমতা নেই এদের, এই দপ্তরগুলোর। মামলার পর মামলা করতে হয়, মামলা করে করে নোটিফিকেশন ঠিক করতে হয়, এই এদের অবস্থা। পশ্চিমবঙ্গে টেট নেই, আর পিটিআর রেশিও, পিউপিল টিচার রেশিও, অর্থাৎ ছাত্র এবং শিক্ষকের যে অনুপাত, পশ্চিমবঙ্গের অবস্থা সব থেকে খারাপ। পশ্চিমবঙ্গের দুটো অনুপাত, একটা হচ্ছে ছাত্র শিক্ষকের অনুপাত, আর পুলিশ এবং জনগণের অনুপাত অন্য রাজ্যের নিরিখে সব থেকে খারাপ। পুলিশেও নিয়োগ নেই, শিক্ষা দপ্তরে নিয়োগ নেই, শিক্ষক হিসেবে নিয়োগ নেই, শিক্ষাকর্মী হিসেবে নিয়োগ নেই। আপনি ভাবুন, নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি 4টে নিয়োগ প্রক্রিয়ায় 26,000 এই যে নিয়ে ধরুন সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং। সর্বশেষ পরীক্ষা কবে হয়েছে জানেন? নবম দশমের যে নিয়োগ পদ্ধতি 2016 সালে। আর আজকে কত সাল? 2025 সাল। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, আর আজকে 2025 সাল। একটা বিজ্ঞপ্তি এলো না। 2016 সালে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি হয়েছে, আজকে 2025 সাল, বিজ্ঞপ্তি আসেনি। প্রাইমারির টেট 2022 পাশ করে বসে আছে ছেলে মেয়েরা, বিজ্ঞপ্তি আসেনি, আর স্কুলগুলোতে শিক্ষক নেই। যদি আবার নিয়োগ হয়, সেখানে পর্বত প্রমাণ দুর্নীতি। টেট 2014 ওএমআর শিট ডেস্ট্রয়। মাথায় কে? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মানিক ভট্টাচার্য এতদিন ছিলেন, এখন আবার নতুন লোক এসছে, এমএলএ হিসেবে নির্বাচিত হয়েছে, তারপরেও তাকেই রেখে দিতে হয়েছে কেন? এই প্রশ্নগুলো তো থাকবে। আর শিক্ষার অবস্থা আজকে এই জায়গায় দাঁড়িয়েছে, তার কারণ এরা পর্বত প্রমাণ দুর্নীতি করেছে, এবং সেই দুর্নীতির সাপেক্ষে এরা সমস্ত দপ্তরগুলোকে চালিয়েছে। তো স্যার, একদিকে আপনার এই বিশ্লেষণ, অন্যদিকে আমি বলবো
এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে একদম ধর্মতলার মিছিলে হাজির কুণাল ঘোষ। একদম পুলিশের সেই মিছিল আটকাতে একদম বেঁধে যায় রীতিমতো ধস্তাধস্তি কাণ্ড। রাস্তায় বসে পড়েন কুণাল ঘোষ, একদম বিক্ষোভ দেখাতে থাকেন তিনি। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চাকরি প্রার্থীরা। কুণাল ঘোষ বলছে, আমি কোট আনকোট বলছি, যে এদের প্যানেলটা পুরোটাই বৈধ প্যানেল, এখানে কোনো দুর্নীতি নেই, সিবিআই নেই। রাজ্য সরকার নিয়োগ দিয়েছে মোট 1280 জন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, অর্থাৎ 1279 জন, প্রত্যেকে যোগ্য। বেআইনি স্টে করিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি আবার বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আপনাদের কথা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ আটকে রেখেছে। হাইকোর্টের এক বিচারপতির নাম করেও এদিন কুণাল ঘোষকে বলতে শোনা গেল যে ওই বিচারপতি তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছেন। কখনো বলছেন রাজ্য সরকার হলফনামা দিক, তা দেওয়া হচ্ছে, কখনো এজিকে গিয়ে চেয়েছেন। কিছু না কিছু নিয়োগ আটকে রেখেছেন, কিছু না কিছু ভাবে। আমি গত 3 বছরের বেশি সময় ধরে ওদের সঙ্গে যুক্ত, অর্থাৎ এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে। মুখ্যমন্ত্রী নিয়োগের ব্যবস্থা করে দিয়েছে, আদালতে হেনস্থা হতে হচ্ছে, প্রচুর টাকা যাচ্ছে, অবিলম্বে প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করতে হবে। এত লম্বা লম্বা তারিখ দিয়ে হেনস্থা করা চলবে না। কি বলবেন? আমি বলছি যে এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে, এটা ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে, এই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে কি হয়েছে, এখনো পর্যন্ত ওএমআর শিট প্রকাশ হয়নি। কুণাল ঘোষকে চ্যালেঞ্জ করছি, ওর নেত্রীর ক্ষমতা থাকে আপার প্রাইমারির ওএমআর শিট, যতজন চাকরি পেয়েছে, কোনো স্কুলে স্কুলে চাকরি করছে, তাদের ওএমআর শিট প্রকাশ করে দেখা, ওকে চ্যালেঞ্জ করছি আমি। ফিরদৌস শামীম চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকে ওর নেত্রীকে বলুক, মমতা ব্যানার্জিকে বলুক যে ফিরদৌস শামীম বলেছে গোটার লিস্ট যারা যারা চাকরি করছে স্কুলে স্কুলে, তাদের প্রত্যেকের তো সঠিক ব্যক্তি, তাদের ওএমআর শিট গুলো প্রকাশ করে দেওয়া হোক ওয়েবসাইটে, এসএসসির ওয়েবসাইটে। নাহলে নবান্ন বলুক কোন ওয়েবসাইটে প্রকাশ করবে। সাদা খাতায় ভর্তি করে চাকরি পেয়েছে না সাদা খাতায় চাকরি পেয়েছে প্রমাণ হয়ে যাবে। ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের এখনো মামলা চলছে। এটা কারা? এটা হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে। সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি করা হয়েছিল? মমতা ব্যানার্জি বলেছিল তো একজনেরও চাকরি যাবে না। সেই একজনেরও চাকরি না যেতে দিয়ে এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে। এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার সঙ্গে আসলে সম্পর্ক রয়েছে দুর্নীতির। ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে। সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কলকাতা হাইকোর্ট অলরেডি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে ক্যাবিনেট, এবং এই ক্যাবিনেট এই ইললিগাল কাজ করার জন্য আমি মনে করি গোটা ক্যাবিনেটের জেলে যাওয়া উচিত। এখন তো আমি সিবিআই কে বলবো, এখন ওই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। কুণাল ঘোষ জানেন না? আর যদি না জেনে থাকেন ভালো করে জেনে বুঝে নিন যে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে সুপ্রিম কোর্টে বর্তমানে মামলা বিচারাধীন। আর্গুমেন্ট শেষ হয়ে গেছে, সিএবি হয়েছে। যদি ওই স্টেটি আছে, রাজ্য সরকার ওই আপনার নেত্রী মমতা ব্যানার্জি কে জিজ্ঞাসা করবেন রাজ্য সরকার কিসের জন্য প্রথম দিনের আর্গুমেন্ট কি ছিল। ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের বাঁচানো ছিল আসল উদ্দেশ্য। ওই স্টেটি উঠে গেলে গোটা ক্যাবিনেট জেলে যাবে। আর এখন তো আমার নতুন প্রশ্ন আমার মনে জাগছে যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে তো ক্যাবিনেট, কিন্তু এর পিছনের বুদ্ধি অন্য কারো ছিল কিনা। আর বেশ কিছু ডকুমেন্ট থেকে অন্য জিনিস প্রতিভাত হচ্ছে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে শুধুমাত্র রাজ্য সরকার ক্যাবিনেট যুক্ত ছিলেন তা না, আরো কিছু জিনিস যুক্ত ছিল, ক্রমশ প্রকাশ্য। না কোনো ব্যাখ্যার কোনো মামলা চলছে তো, মামলায় যা ব্যাখ্যা শুনতে পাবেন মামলায় বলে দেবো, মামলায় গিয়ে। আমি একদম যে প্রশ্নটা করবো আগের দিন আমি একদম আপনাকে সরাসরি, এবং শুধু তার নয়, বিচারপতির নামে এটা বলতে পারেন নাকি উনি লাট সাহেব নাকি? বিচারপতিরা অগ্রাহ্য করে, আদালত অগ্রাহ্য করে, মানে এই নয় যে আপনি লাট সাহেব হয়ে গেছেন। বিচারপতির এক কলমের খোঁচায় জানেন তো কি হয়, বেশ কয়েক বছর জেল খেটেছেন। আশা করি সেই অভিজ্ঞতা নিশ্চয়ই ফেরাতে চাইবেন না। আগে তো মমতা ব্যানার্জি জেল খাটিয়েছিল, কিন্তু এই বিচারপতির নামে বিচারপতির হাতে নির্দিষ্টভাবে সেই ক্ষমতা রয়েছে, আপনি চাইলেই বিচারপতিকে আক্রমণ করতে পারেন। আপনার রায় নিয়ে দুটো কথা বলার থাকতেই পারে। আপনি জানেন না কিসের জন্য ডিলে হচ্ছে? সব জায়গায় আন্দোলন করার জায়গা নাকি? এটা কি নবান্ন পেয়েছেন নাকি? বিচারপতি কি নির্বাচিত হয় নাকি যে আন্দোলন করছি আমি? ড্রামা করছে ও বেসিক্যালি ভালো করে জানে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে ওই মামলায়, এসএসসির মামলায়
নিশ্চিতভাবে নির্দেশ আসবে, আমি মনে করি ওই স্টে উঠে যাবে, নিশ্চিতভাবেই উঠে যাবে। কারণ সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনটা ইললিগাল কাজ, এবং এই ইললিগালিটি করার জন্য গোটা ক্যাবিনেট জেলে যাবে, ইনক্লুডিং মমতা ব্যানার্জি। আর এবার দেখতে হবে যে ওই মমতা ব্যানার্জিকে এই বুদ্ধিটা কে দিয়েছিল। পার্থ চ্যাটার্জিকে 5 সদস্যের কমিটি তৈরির বুদ্ধি মমতা ব্যানার্জি দিয়েছিল, সেই জন্য ওকে জেলে ঢোকানো উচিত। আর এই মমতা ব্যানার্জিকে এই ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের বুদ্ধি কে দিয়েছিল সেটা সিবিআই কে খুঁজে বের করতে হবে, এবং তাকেও তদন্তের আওতাধীন করে তাকেও ঘাট চেপে ধরে জেলে ভরতে হবে। একদমই ফিরদৌস, আমি যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসা একদম সিবিআই চার্জশিটে। আমি বলবো একদম সিবিআই কে রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ যে আপনার কাছে প্রমাণ থাকলে দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে যখন গিয়েছিলাম, যাত্রা বন্ধ করে এসেছি, একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি, একদম 10 ঘন্টা জেরা করা হয়েছে, তারপর বাঁকুড়ায় গিয়ে আবার যাত্রায় যোগদান করছি। কাঁচকলা আপনি কি ভাবছেন ধমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি, আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব, মাথা নত করে সমর্থন চাইবো, আপনাদের কাছে আত্মসমর্পণ করবো না, সিবিআই এর উদ্দেশ্যে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আরো বলেছেন গলা কেটে দিলে মানে রীতিমতো একটাই নাম বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। কি বলবে? দেখুন, এসব স্টেজে উঠে এসব ডায়লগ দেওয়া ভালো। মানুষ নিশ্চিতভাবে ভোট দিয়েছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষ নিশ্চিতভাবে ভোট দিয়ে চুরি করতে বলেননি। মানুষ নিশ্চিতভাবে পার্থ চ্যাটার্জিকে ভোট দিয়ে বলেননি যে তুমি গন্ডায় গন্ডায় গার্লফ্রেন্ড করবে আর গন্ডায় গন্ডায় গার্লফ্রেন্ডদের খাটের তলায় 52 কোটি টাকা করে ঢোকাবে। নিশ্চিতভাবে পার্থ চ্যাটার্জিকে মানুষ এই প্রত্যাশা নিয়ে ভোট দেয়নি। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে এই প্রত্যাশা নিয়ে ভোট দেয়নি যে এরা ওই যে যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করার বদলে সুপ্রিম কোর্টে গিয়ে বলবে এত হাজার অযোগ্য ব্যক্তিদের শিক্ষক হিসেবে নিয়োগ করেছি। নিশ্চিতভাবে মানুষজন এই প্রত্যাশা নিয়ে ভোট দেয়নি যে এদের আমলে এসএসসি চেয়ারম্যান জেলে থাকবে। নিশ্চিতভাবে মানুষজন এই প্রত্যাশা নিয়ে ভোট দেয়নি যে তাদের বাড়ির ছেলে মেয়েদের মাধ্যমিকের মার্কশিটে যার সই থাকে সেই ব্যক্তি জেলে থাকবে। মানুষজন এই প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিল যে সঠিকভাবে রাজ্যটি পরিচালনা হবে। আর এই তার নমুনা, মন্ত্রী জেলে, এসএসসি চেয়ারম্যান জেলে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সভাপতি জেলে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট জেলে। এদের ভোট দিয়েছে মন্ত্রী থেকে শুরু করে আমলা পর্যন্ত, আধিকারিক পর্যন্ত। জেলের বাইরে কম থাকে, জেলের ভিতরে বেশি থাকে। ফলে মানুষজন এই প্রত্যাশা নিয়ে ভোট দেয়। নিশ্চিতভাবে মানুষজন ভোট দিয়েছে, মানুষজনের প্রত্যাশা অন্য ছিল। মানুষজন নিশ্চিতভাবে আপনাকে ভোট দেয়নি জেলে পাঠানোর জন্য। তো দুর্ভাগ্য হলো আপনারা এমন ভোট পেলেন যে জেলে ঢোকাতে চাইছিলেন সিপিএম নেতাদের, আর নিজেরা গিয়ে জেলে বসে থাকছেন। কিন্তু স্যার একটা প্রশ্ন তো বারংবার উঠে আসছে যে সিবিআই বা এত ঢাক ঢাক গুড়গুড় কেন কেন চার্জশিটে দেখা? অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কে? কারণ কোর্টে যাওয়ার মুখে যখন সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাউকে জিজ্ঞাসা, না, এটা ভুল হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত অ্যাকিউজড না। একজন অ্যাকিউজডের স্টেটমেন্টে উঠে আসা 15 কোটি টাকা দাবি করা অভিষেক ব্যানার্জি। আগে বুঝতে হবে নিশ্চিতভাবে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সুযোগ আছে। আমি মনে করি সেটাতে প্রথম নাম হওয়া উচিত মমতা ব্যানার্জি। প্রথম নাম মমতা ব্যানার্জি, অন্য সব অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ছোট প্লেয়ার। আসল প্লেয়ার হচ্ছে মমতা ব্যানার্জি। আমি তো মনে করি ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে সৌমেন নন্দী বলে প্রথম নামটা হওয়া উচিত মমতা ব্যানার্জি। যত দুর্নীতির মূল মাথা হচ্ছে মমতা ব্যানার্জি, ওটাকে তদন্তের আওতাধীন করলে পুরো দুর্নীতির চক্রটা অনার্থ হয়ে যাবে। এরা তো সব কালেক্টর, কিন্তু ডিপোজিট কোথায় হয়েছে সেটাকে আগে খোঁজ করতে হবে। আর এই দুর্নীতি চক্রের মূল মাথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন না গন্ডা কন্ট্রোল করি, শুধু গন্ডা কন্ট্রোল নয়, গোটা রাজ্যের যত দুর্নীতিগ্রস্ত মানুষ আছে তাদেরও কন্ট্রোল করে মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরদৌসা একটা প্রশ্ন করব যে সাজা, আমি তিলোত্তমার মামলার প্রশ্নে আসবে এবার। একদম সাজা ঘোষণা হয়ে গিয়েছে তিলোত্তমা কাণ্ডে, আমৃত্যু কারাদণ্ড পেয়েছেন মূল অভিযুক্ত। এই ঘটনায় মূল অভিযুক্ত এখনো পর্যন্ত সঞ্জয় রায়, কিন্তু এখনো থামেনি তদন্ত। একদম সাজা ঘোষণার পরেও কি এমন খুঁজছে সিবিআই, সেটা জুড়ে উঠছে প্রশ্ন। এবং আগামী 17ই মার্চ সুপ্রিম কোর্টে তিলোত্তমা কাণ্ডের পরবর্তী শুনানি রয়েছে। আর তার আগে একদম রীতিমতো নিজেদের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট শিয়ালদহ আদালতে জমা দিলেন তদন্তকারীরা। আর.জি. কর কাণ্ড নিয়ে বারংবার উঠেছে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে ধরা পড়লো সেই ষড়যন্ত্রের কথাই। একদম তদন্তকারীদের আশঙ্কা যে আর.জি. করের ঘটনার নেপথ্যে রয়েছে
বৃহত্তর ষড়যন্ত্র, জানিয়ে খুব শীঘ্রই একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছেন তারা, এমনকি দাবি করা হয়েছে স্ট্যাটাস রিপোর্টে। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, সে তো সিবিআই প্রথম চার্জশিটেই এই লার্জার কনস্পিরেসির কথা বলেছিল, এভিডেন্স ট্যাম্পারিং এর কথা বলেছিল, কিন্তু তারা এই বিচার পর্বে, সঞ্জয়ের বিচার পর্বে কিন্তু তারা সেটা উপস্থিত করাতে পারেননি। আশা করব সেটা তারা করবেন। এছাড়াও এই যে আরজি কর মামলা হতে হতে যা যা বিষয় উঠে এলো, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি সাংঘাতিক, তারও তদন্ত সিবিআই কে করতে হবে, এবং সেখানেও তদন্ত শুধু করলে হবে না, উপযুক্ত প্রমাণাদি জোগাড় করে এই ট্রায়াল সম্পূর্ণ করে শাস্তির বিধান দিতে হবে। শুধুমাত্র এই তদন্ত করছি, তদন্ত চলতে থাকবে, নেভার এন্ডিং প্রসেস হিসাবে এই জিনিস চলবে না। তাহলে প্রশ্ন উঠে যাবে এরকম একটি এজেন্সির তাদের প্রফেশনাল দক্ষতা নিয়ে। একদম। আমার এই মামলায় আরেকটা প্রশ্ন আপনার কাছে থাকছে। একদিকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের তদানীন্তন যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে একদম তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। জামিনে তারা, সিবিআই একদম উপযুক্ত চার্জশিট না দিতে পারে, জামিনে তারা এই মুহূর্তে মুক্ত। আমি একটা প্রশ্ন করবো যে টালা থানার ওসি, প্রাক্তন ওসির একদম বাজেয়াপ্ত সিম, যে সিম কার্ড রীতিমতো তিনি চেয়েছিলেন, এরকমটাই আমরা সূত্র অনুযায়ী জানতে পেরেছি, সেই সিমও আপাতত তাদের কাছেই রাখতে চাই বলে আদালতে জমা দেওয়া সেটা রিপোর্টের মাধ্যমে স্পষ্ট করেছে সিবিআই। এই সিম কি, এই সিমেই কি আসল মাথা লুকিয়ে আছে? আমি তো মনে করি যে শুধু সিম নয়, আমি প্রথম থেকে বলে আসছি, আরজিকরের যে কাণ্ড ঘটে সেদিন থেকে ওই আরজিকরের ভাঙচুর করার দিন পর্যন্ত, তার 14ই আগস্টের মধ্যরাত্রি পর্যন্ত, তার 15ই আগস্ট যে রাত্রিতে সকলে ওখানে জড়ো হয়েছিল, এই সময়কালের মধ্যে ওই যে টালা থানার ওসি, সেই সময়ের কলকাতার নগরপাল, সেই সময়ের টালা থানা এই আরজিকরের প্রিন্সিপাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এই চারজনের ফোনের যে সমস্ত কল ডিটেলস, কে কার সঙ্গে কথা বলেছে, কতক্ষণ কথা বলেছে, কি কথা বলেছে, এটা তদন্তের আওতাধীন করলে অনেক কিছু বেরিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। একদমই। ফিরদৌস, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। আমরা জানি যে কলকাতা হাইকোর্ট চত্বরে, আদালত চত্বরে একদম একটি প্রেস কর্নারে, সেখানে রীতিমতো অনেক সময় রাজনৈতিক প্রতিক্রিয়া দিয়ে থাকেন আইনজীবীরা। সেইখানে দাঁড়িয়ে একদম আদালতে কি আর কোথাও গিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া বা রাজনৈতিক সাক্ষাৎকার আর দিতে পারবেন না আইনজীবীরা? কারণ গতকালই এরকম একটি নির্দেশ দেখিয়ে কিছু সংবাদ মাধ্যমকে আক্রমণের মুখে পড়তে হলো। কি বলবেন? দেখুন, গতকালের যে ঘটনাটি সেটা একেবারেই অবাঞ্ছিত ঘটনা। কারণ হচ্ছে, আমি মনে করি না কোনো সংবাদকর্মী বা ইউটিউবার যাই হোক না কেন, কারোর ওপরে আক্রমণ করা, শারীরিক নির্যাতন করা, এটা একেবারেই কাম্য নয়, অযাচিত, অবাঞ্ছিত, এবং এটা আইন ভঙ্গকারী পদক্ষেপ। আমি মনে করি এই আইন ভঙ্গকারী পদক্ষেপ নেওয়ার ক্ষমতা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কোনো নাগরিকের নেই। ফলে তিনি যেই হোক না কেন, যে পরিচয়ের হোক না কেন, তিনি কখনোই আইন হাতে তুলে নিতে পারেন না, এবং আইন হাতে তুলে নেওয়া এটা একেবারেই অনুচিত, এবং এর জন্য বিধিবদ্ধ ব্যবস্থা হওয়া উচিত। একটা প্রশ্ন করবো যে রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়ার ব্যাপারে কোন রকম নিষেধাজ্ঞার নির্দেশ কি আপনারা পেয়েছেন? রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়ার নিষেধাজ্ঞা কেন? আমি রাজনৈতিক ভাবে কি বলবো না বলবো সেটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমাকে কে আটকাবে? একদমই। আমার ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ করা আমি মনে করি আমার ওই মৃত্যুদণ্ড দেওয়ার সামিল। ফলে আমার ব্যক্তি স্বাধীনতায় আমার বলার ক্ষেত্রে কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না, এটাই তো আমার একমাত্র শক্তি বলে আমি মনে করি, এবং এই প্রতিবন্ধকতা কেউ তৈরি করতে পারে না। আমি আমার ব্যক্তি স্বাধীনতার চর্চা করে যাই, আমি যে আমার ওপিনিয়ন এক্সপ্রেস করতে চাই, আমার মতবাদ যে এক্সপ্রেস করতে চাই, সেটা আমার স্বাধীনতা, এবং আমি এই স্বাধীনতায় হস্তক্ষেপ কোনোদিন হতে দেবো না। একদম। ফিরদৌস, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। রাজ্যে ভোটার তালিকায় ব্যাপক গড়মিল, একদম মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দিল্লির যে নির্বাচনের ফলাফল সামনে আসতেই যে গড়মিল থাকায়, ভোটার তালিকায় গড়মিল থাকায় দিল্লির তদানীন্তন যে যারা দিল্লিতে শাসন করছিলেন তাদেরকে সরিয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে। সেক্ষেত্রে একদম মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে একদম রাজ্যে ভোটার তালিকায় ব্যাপক গড়মিল, একদম ভোটার তালিকায় ভূত খুঁজতে ময়দানে মেয়র থেকে মন্ত্রীদের হঠাৎ এত চরম ব্যস্ততা কেন? দেখুন, রাজ্যে ক্ষমতায় মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, রাজ্যের মাথায় মমতা ব্যানার্জি। যে কার ঘাড়ে দুটো মাথা আছে যে ওই ভোটার তালিকায় জল ঢোকাবে? সোজা কথায় ও সামনের ভোটে হারতে চলেছে, সেই জন্য এখন থেকে অজুহাত তৈরি করে রেখে দিচ্ছে। এটা হচ্ছে অজুহাত। 26-এর নির্বাচনের দিকে ও হারবেই। মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর পরে আর ক্ষমতায় থাকতে পারছে না, ও
ও দেওয়াল লেখনটা ভালো করে পড়ে নিয়েছে, এখন অজুহাত তৈরি করছে, এগুলো হচ্ছে অজুহাত। আচ্ছা, শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, টপ টু বটম তৃণমূল কংগ্রেস, এমন পাড়ার ক্লাব পাবেন না যেখানে তৃণমূল কংগ্রেস না। কার ঘাড়ে দুটো মাথা যে ওই ভোটার তালিকায় জল মেশাবে? বরঞ্চ জল মেশানো ভোটার তালিকার সুবিধা নিয়ে যায় তৃণমূল কংগ্রেস। মরা ব্যক্তির ভোট কে দেয়? তৃণমূল কংগ্রেস। ফিরাজ হাকিম খুঁজে বার করছেন মৃত ভোটারের নাম এখনো রয়েছে। ও বুঝতে পেরেছে যে সামনে ইলেকশনে হারতে চলেছে।